সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা ছাড়ালো ৭০০। এদিকে ইমরান খানের সঙ্গে দেখা করে যা বললেন তার বোন। অপরদিকে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি। এবং সবশেষে থাকছে ধূমপান মুক্ত দেশ গড়ার ইতিহাসের অপেক্ষায় সুইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজাই শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা ছাড়ালো ৭০০। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৭১২ জনে পৌঁছেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা BNPB মঙ্গলবার ২ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে ৩টি প্রদেশে বন্যায় ৫০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে এবং প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাপানুলি এবং সিবোলগা এলাকায় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না। সরকারি এবং আন্তর্জাতিক সাহায্য আকাশপথ এবং জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে ত্রাণ পৌঁছেনি। এর ফলে খাদ্য এবং পানির সংকট তীব্র আকার ধারণ করেছে এবং ক্ষতিগ্রস্তরা অনেক জায়গায় দোকান ভাঙচুর এবং খাদ্য লুটপাটের মতো ঘটনায় জড়িয়ে পড়ছেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং সহায়তা পৌঁছানোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মতে অনেকেই ঘরবাড়ি ছাড়তে চান না, কারণ বন্যার পরও ঘরবাড়ি, ফসল এবং যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে। পশ্চিম সুমাত্রার রাজধানী পদাং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের সুঙ্গাই নিয়ালো গ্রামে এখনও রাস্তা পরিষ্কার করা শুরু হয়নি এবং বাইরের কোনো সাহায্য পৌঁছেনি। এই সংকটপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক স্টারলিংক সেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছেন। এদিকে ইমরান খানের সঙ্গে দেখা করে যা বললেন তার বোন। ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবারের কেউ। এই ঘটনায় উদ্বেগ এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তিনি মারা গেছেন বলেও গুঞ্জন উঠেছে। এর মধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে যান ইমরান খানের বোন উজমা খান্নুম। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার ২ ডিসেম্বর বিকেলে উজমা খান্নুম জেলের ভিতর প্রবেশ করেন। এ সময় জেলের বাইরে কয়েকশো তেহরিক-ই-ইনসাফ কর্মী জড়ো হয়ে ইমরানের স্বাস্থ্য ও পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা দাবি করেন। ইমরান খানের মৃত্যু গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছিল না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি পান তার বোন। জেল থেকে বেরিয়ে উজমা বলেছেন, তিনি অত্যন্ত রেগে বলেছিলেন যে তারা তাকে মানসিক নির্যাতন করছে, তবে তিনি পুরোপুরি সুস্থ আছেন বলেছেন। আধা ঘন্টার সাক্ষাৎ শেষে উজমা খান্নুম জানিয়েছেন, তার ভাইকে সারাদিন জেলের একটি কক্ষে রাখা হতো, বাইরে যেতে দিচ্ছে খুব অল্প সময় এবং কারো সঙ্গে কোনো যোগাযোগ করতে দিত না জেল কর্তৃপক্ষ। আজ আদিয়ালা জেল ও ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাবেক প্রধানমন্ত্রী সাক্ষাতে বাধার প্রতিবাদে বিক্ষোভ করেছিল পিটিআই। দেশটির খাইবার পাখতুনখোয়া কেপিকে মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানান, অক্টোবর ২৭ থেকে কেউ ইমরান বা তার স্ত্রী বুস্টা বিবির সঙ্গে দেখা করতে পারেননি। এই ঘটনায় ক্ষোভ বেড়েছে দেশটিতে। ধারা ১৪৪ কার্যকর। পিটিআই বিক্ষোভের আগে দেশটি দুটি বড় শহর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা প্রয়োগ করেছে এবং এই সময় রাজনৈতিক সমাবেশ, আদালত বা গুরুত্বপূর্ণ স্থানকে ভয় সৃষ্টি ও সংবাদ তৈরি করতে ব্যবহার করতে পারে বলে ধারণা দেশটির সরকারের। ওই মন্ত্রী বলেন, সরকার এবং পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ মিলিতভাবে সাইবার নিরাপত্তা এবং ভিপিএন ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ইমরান খানকে রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদে নেওয়ার গুঞ্জনও উঠেছে। ওই প্রশ্নের জবাবে তালাল চৌধুরী বলেছেন, ইমরানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদে স্থানান্তরের বিষয়ে এখনও নিশ্চিত নয়। ইসলামাবাদের নতুন জেলের নির্মাণ শেষ পর্যায়ে চলছে, এরপর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, তাই আপাতত সেটি নিশ্চিত নয়। ৭২ বছর বয়সী ইমরান ২০২৩-এর অগাস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২-এ তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। ইমরান দাবি করেন, এইসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার রাজনৈতিক দল পিটিআই মনে করছে এই মামলাগুলো তার রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচনী অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে করা হয়েছে।
অপরদিকে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও 144 ধারা জারি। পাকিস্তান তেহরিকে ইনসাফের ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির কয়েকটি শহরে 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিক্ষোভ ঠেকাতে সেখানে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। এরপর ইসলামাবাদেও 144 ধারা জারি করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী জানান, জনস্বাস্থ্যের স্বার্থে রাওয়ালপিন্ডিও ইসলামাবাদে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং সেটা কঠোরভাবে মানা হবে। তিনি বলেন, কারা কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। জেলখানায় সাক্ষাৎ সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্ব, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। ইমরান খানের 2 ছেলের ভিসা ইস্যু প্রসঙ্গে তালাল চৌধুরী বলেন, সহানুভূতির কথা বলে নয়, বরং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই 24 ঘন্টার মধ্যে ভিসা দেওয়া হবে, শুধু ট্র্যাকিং নম্বর প্রদান করলেই চলবে। সন্ত্রাস বিরোধী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা পরিচয় গোপন করতে সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ভিপিএন ব্যবহার করছেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রক পিটিএর সঙ্গে কাজ করছে। আজকের বিক্ষোভকে সামনে রেখে ইসলামাবাদ প্রশাসন আবারও জানিয়েছে, শহরে 144 ধারা বহাল আছে এবং এর আওতায় কোনো সমাবেশ, র্যালি বা বিক্ষোভ নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তায় পুলিশ সহ সব বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাওয়ালপিন্ডি ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমাও 1 থেকে 3 ডিসেম্বর পর্যন্ত সেখানে 144 ধারা জারি করেছেন। এদিকে কেপি সরকারের সম্পদ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, এমন কিছু ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে কেপি মুখ্যমন্ত্রী সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না। তালালের অভিযোগ, কেপি পুলিশ সদস্যদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ইসলামাবাদে আনা হচ্ছে। এতে যুক্ত কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। তার এসব মন্তব্য পিটিআই এর ঘোষিত আজকের বিক্ষোভকে কেন্দ্র করে আসে। দলটি ইমরান খানের সাক্ষাৎ সুবিধা সীমিত হওয়ায় ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে। এবং সবশেষে থাকছে, ধূমপান মুক্ত দেশ গড়ার ইতিহাসের অপেক্ষায় সুইডেন। সুইডেনে 2005 সালে দৈনিক ধূমপান করা মানুষের হার ছিল 15%। গত বছর তা নেমে এসেছে মাত্র 5.3%। এবছরে তা 5%-এরও কম। পুরো ইউরোপে এর চেয়ে কম অধূমপায়ী কোথাও নেই। গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, যেখানে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 5%-এর কম মানুষ ধূমপান করে, তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধূমপান মুক্ত বলে ঘোষণা করে। সুইডেন সেই লক্ষ্যের খুব কাছাকাছি। তবে ইউরোপের দেশটির এই সাফল্য একদিনে পরিবর্তন হয়নি। গত 20 বছর ধরে সচেতনতা বৃদ্ধি, ধূমপানের ক্ষতি সম্পর্কিত প্রচারণা এবং কম ক্ষতিকর বিকল্প যেমন প্রচলিত স্নাস ও তামাকবিহীন নিকোটিন পাউচের ব্যবহার দ্বারা সম্ভব হয়েছে। সুইডেনে মানুষের স্বাস্থ্য সচেতনতা অনুযায়ী নিকোটিন গ্রহণের ধরন স্বাস্থ্য প্রভাব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিকোটিন নিজেই প্রধান সমস্যা নয়। তাই সুইডেনে গত দশকে ধূমপান হার 55% হ্রাস পেয়েছে। একই সময় পুরুষদের মধ্যে তামাকজনিত মৃত্যুর হার 38% কমেছে এবং ফুসফুসের ক্যান্সারের হার 41% কমেছে। সুইডেন একমাত্র ইউরোপীয় দেশ যেখানে নিকোটিন পাউচ বাণিজ্যিকভাবে অনুমোদিত এবং এর প্রায় 18% জনগণ ব্যবহার করছে, যা ক্ষতিকর পণ্যের প্রতি জনমনের পরিবর্তন নির্দেশ করে। সুইডেনের মডেলের বিশেষত্ব হলো কেবল ধূমপানের হার কমানো নয়, বরং এটি একটি পদ্ধতিতে করা হয়েছে। কঠোর নিষেধাজ্ঞার পরিবর্তে কম ক্ষতিকর বিকল্প, বিশেষত নিকোটিন পাউচ ব্যবহার করে ধূমপান হ্রাস করা সহায়তা করা হয়েছে। যদিও এই বিকল্পগুলি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, তবে ধূমপানের ক্ষতি সংকটপূর্ণভাবে কমায়। ধূমপাই কমার ক্ষেত্রে বড় অবদান রাখছে স্নাস। এটি অনেকটা টি ব্যাগের মতো একটি বস্তু, যাতে কাগজের ভেতরে তামাক ভরা থাকে। সুইডেনের এই অভিজ্ঞতা প্রমাণ করে যে সচেতনতা এবং নীতি উদ্ভাবনের মাধ্যমে বাস্তবসম্মত পরিবর্তন সম্ভব।